হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আই এম সুখদেব। ওয়েলকাম ব্যাক টু ফ্রিডম ইংলিশ চ্যানেল। আজকের ভিডিওটি প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। তো বন্ধুরা, প্যারাগ্রাফ রাইটিং নিয়ে কিছু কথা বলার আগে একটা কথা বলি যে প্যারাগ্রাফ ইজ দ্য মাদার অফ অল কাইন্ডস অফ রাইটিং। আমরা যে ধরনেরই রাইটিং লিখি না কেন, এই যেমন ধরো কোনো স্টোরি লিখছি বা কোনো লেটার লিখছি, নোটিশ, এছাড়া রিপোর্ট লিখছি, যাই লিখি না কেন প্রত্যেকের মূলে রয়েছে প্যারাগ্রাফ। কারণ দেখো, প্রত্যেক ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে একটা সিস্টেম বা একটা ফরম্যাট মেনটেন করতে হয়, কিন্তু আলটিমেটলি আমরা যেটা করছি মাঝখানে দেখো একটা কোনো না কোনো একটা প্যারাগ্রাফ লিখছি, ঠিক কি না? এবার সেটা বিভিন্ন টেন্স হতে পারে, আলাদা রকমের সেন্টেন্স স্ট্রাকচার হতে পারে, কিন্তু মেনলি যে রাইটিং যে গঠনটা যেটা আমরা দেখছি সেটা কিন্তু দেখো পরপর লিখে যাচ্ছি, তার মধ্যে অন্য কোনো রকমের কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না, কিন্তু তার সামনে বা পিছনে বা সাইডে কিছু একটা ফরম্যাট মেনটেন করছি। সেই কারণে অবশ্যই আমাদেরকে প্যারাগ্রাফ রাইটিংয়ের উপরে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। তো বন্ধুরা, প্যারাগ্রাফ লিখতে গেলে আমাদেরকে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে যার দ্বারা আমরা সহজে নিজে থেকে একটা প্যারাগ্রাফ লিখতে পারি? দেখো, প্রথমেই বলে রাখি যে প্যারাগ্রাফ লেখা বা যে কোনো রাইটিং লিখতে গেলে আমাদেরকে কল্পনা শক্তিটা একটু বাড়াতে হবে। কোনো একটা বিষয়, যে বিষয়টা দেয়া হলো সেটার উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। এর সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটি হলো আমাদের ভোকাবুলারি। আমরা এতদিন পর্যন্ত যতগুলো ভোকাবুলারি বা যতগুলো ওয়ার্ড সঞ্চয় করতে পেরেছি, যার আমরা মানে জানি এবং তার স্পেলিং পর্যন্ত জানি, তো সেই ওয়ার্ডগুলোর উপরে ডিপেন্ড করছে আমরা কেমন লিখতে পারবো। যেমন ধরো, এক্ষেত্রে আমরা যখন কোনো রাইটিং লিখছি সেক্ষেত্রে আমরা তো পারবো না যে কোনো একটা রাইটিং লিখছি সেক্ষেত্রে এমন কিছু ভাববো যার ওয়ার্ডটা আমার জানা নেই, যার স্পেলিং এবং মিনিং জানা নেই। তাহলে সেই ধরনের ওয়ার্ড বা সেই ধরনের ভাবনা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। তাহলে আমি তো জানি যে আমি কোন ওয়ার্ডগুলো জানি, তাহলে সেই ক্ষেত্রে আমি সেই ধরনের ভাবনাটাকে তার মধ্যে আমরা সংযত রাখতে পারবো। ধরে নাও আমি এমন কোনো ওয়ার্ড জানি না যেটার উপরে আমি কোনো ভাবনা চিন্তাটাকে তার বাইরে দিয়ে দিলাম, তাহলে কি আমাকে অপরের কাছে জিজ্ঞেস করতে হবে, আচ্ছা স্যার বা এই ওয়ার্ডটার বা এই বেঙ্গলিটার মিনিংটা কি? সেই ওয়ার্ডটা নিলাম, তারপরে আমি প্যারাগ্রাফ লিখলাম, কিন্তু এটা তো পরীক্ষার হলে সম্ভব নয়। তাহলে কি করতে হবে, এর আগে থেকে আমাদের যতটা সম্ভব ভোকাবুলারি স্ট্রং করতে হবে। কিন্তু যখন লিখবো তখন আর স্ট্রং করার কোনো প্রশ্ন নেই, তখন আমাদের ভাবনাটাকে সহজ করতে হবে, অনেক সহজ সরল করতে হবে। আর তার সাথে আমাদেরকে ভাবতে হবে যে আমার পকেটে, অর্থাৎ আমার কাছে যে টাকা দেওয়া হয়েছে, মনে করো আমি বাজারে গেছি, তো বাজার যেহেতু গেছি আমাকে যত টাকা দেওয়া হয়েছে তার মধ্যেই বাজার করতে হবে, আমি কারো কাছে ধার করতে পারবো না। সেরকম ওই বাজার করার মতো যে আমাদের টাকা, মনে করো এখন পর্যন্ত আমি 500টা ওয়ার্ড শিখেছি, 500টা ওয়ার্ড শিখেছি ইংলিশ ওয়ার্ড। তো আমি যখন কোনো কিছু লিখবো সেই মুহূর্তে আমি প্র্যাকটিস করছি বাড়িতে, আলাদা জিনিস, কিন্তু যখন আমি ফাইনালি কোনো রাইটিং লিখছি, মানে কোনো প্যারাগ্রাফ লিখছি, তখন আমাকে কিন্তু ওই 500টা ওয়ার্ডের মধ্যেই ভাবনাটাকে রাখতে হবে, কারণ ওই মুহূর্তে আমি বেশি ভাবতে পারবো না। তাহলে কি হবে, তাহলে আমি প্যারাগ্রাফ লিখতে লিখতে মাঝখানে আমি থেমে যেতে পারি, কাকেও জিজ্ঞেস করতে হতে পারে, ডিকশনারি দেখতে হতে পারে, কিন্তু এটা তো আমাদের কাছে সুযোগ নেই। এই কারণে করতে হবে কি, আমাদের ভাবনাটাকে ওর মধ্যে রাখতে হবে। এবারে দেখো, ধর নাও বাজার করতে গেছি 500 টাকা 200 টাকা নিয়ে, আমাকে তার মধ্যেই সব কিছু কিনতে হবে যেগুলো আমাকে বাড়ি থেকে বলে দিয়েছে, 5টা হোক 6টা হোক, যা জিনিস বলেছে আমাকে ওই 200 টাকার মধ্যেই কিন্তু রাখতে হবে। 201 টাকা ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে যদি 199 টাকা হয় সেটা আমরা ব্যবহার করতে পারবো। সিমিলারলি আমাদের প্যারাগ্রাফ লেখার সময়ও এই সিস্টেমটা ফলো করতে হবে। এরপরে আর কি মনে রাখতে হবে, আর মনে রাখতে হবে আমাদেরকে যে যেটা বলেছে, যে বিষয়টা বলেছে সেটাকে আমাকে সহজ করে সুন্দর করে ভাবতে হবে, সোজা করে ভাববো কিন্তু সুন্দর যেন হয়। আর সেই সেন্টেন্সগুলো লিখতে গেলে আমরা ধরে নাও জটিল বাক্য বা কমপ্লেক্স সেন্টেন্স আমাদের শেখা নেই, ক্লজ শিখিনি, তাহলে আমি কিন্তু সেই ধরনের জটিল বাক্য আমি সেই মুহূর্তে ভাবতে পারবো না। যেমন ধরো, আমি যখন তাকে দেখেছিলাম সে স্কুল যাচ্ছিল, তাহলে এই যে যখন তখন এই যে সেন্টেন্সগুলো যদি আমার জানা থাকে যে এই কমপ্লেক্স সেন্টেন্স এটা, তাহলে আমি সেই ধরনের সেন্টেন্স চয়েস করব, যদি আমার সেই ক্লজ জানা থাকে বা এই ধরনের সেন্টেন্স বানানোর ক্ষমতা থাকে। আর যদি না থাকে তাহলে ওইটাকে আমাকে সহজ করে প্রেজেন্ট করতে হবে। যেমন ধরো, সে বাজারে যাচ্ছিল, কি হয়তো সে বাজারে যাচ্ছিল, এটা আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম, আমি তাকে দেখেছিলাম তখন, বা তখন আমি তাকে দেখেছিলাম।
কিন্তু এটা যদি কমপ্লেক্সে করি, যখন সে বাজারে যাচ্ছিল তখন আমি তাকে দেখেছিলাম, তাহলে যখন আর তখন হোয়েন দিয়ে, তাহলে এক্ষেত্রে হোয়েন আই স হিম হি ওয়াজ গোয়িং টু মার্কেট, তখন সে বাজারে যাচ্ছিল। মনে করো আমি হোয়েন দিয়ে ক্লজ বানাতে পারি না, তাহলে আমি এটাকে সহজভাবে লিখবো, কি লিখতে পারি না, হি ওয়াজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছিল। আই স হিম দেন, আমি তাকে তখন দেখেছিলাম। এই রকম বন্ধু কিছু ট্রিক ইউজ করতে হবে। তুমি যেটা জানো সেটাতে তুমি সেই ধরনের সেন্টেন্স লেখো। তুমি যে ধরনের শেখা মানে কি বলবো, যে ধরনের ক্লজ বা যে ধরনের সেন্টেন্স বানানো তুমি শেখোনি রাইটিং লেখার সময়, তখন কিন্তু তোমাকে ওইসব ভাবা চলবে না। তোমাকে ভাবতে হবে তুমি যা জানো, কারণ তুমি কি জানো সেটা তুমি ছাড়া আর আমি কিন্তু জানি না। তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই পরবর্তী ক্ষেত্রে অনেক ভোকাবুলারি স্ট্রং করতে হবে, তোমাকে নানান ক্লজ শিখতে হবে, সেন্টেন্স স্ট্রাকচার বানানো শিখতে হবে, সেটা আলাদা জিনিস, সেটা তোমার এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ভোকাবুলারি আমি যদি বলি যে আমি একবারে সব কিছু জানি, এটাও ইম্পসিবল, এটা আমার ক্ষেত্রে জানা সম্ভব নয়। তো কেউ কিন্তু কিছু জানে না, সব কিছু জানতে পারে না, তাহলে কি আমি কোনো প্যারাগ্রাফ লিখতে পারবো না? তাহলে কি আমি রাইটিং স্কিল আমি স্ট্রং হব না? অবশ্যই হবে। শুধুমাত্র তোমার ভাবনা চিন্তাটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে হবে এবং কঠিনভাবে না ভেবে সহজভাবে শুরু করবে, দেখবে তাহলে তুমি অনেক সুন্দর ধীরে ধীরে প্রথমে সোজা সোজা কোনো ছোটোখাটো টপিক তুমি নিতে পারো। এই যেমন ধরো তোমার নিজের সম্পর্কে লেখো, কি বললাম, তোমার নিজের সম্পর্কে কিছু লিখতে পারো, কারণ তোমার সম্পর্কে তুমি নিজে ভালো করে জানো, আমি কে, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমি কোন ক্লাসে পড়ি, এই ধরনের ছোটোখাটো জিনিস নিয়ে লেখো। ছোটোখাটো বিষয় নিয়ে যদি তুমি লেখো, এরপরে তুমি তোমার স্কুল নিয়ে লেখো, তোমার গ্রাম নিয়ে লিখতে পারো, তোমার ফ্যামিলি নিয়ে লিখতে পারো, ঠিক আছে? এই ধরনের ছোটোখাটো জিনিসে যে যেমন ধরো একটা স্কুল নিয়ে লেখো বা তুমি তোমার গ্রাম নিয়ে লিখছো, এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে যে কোথাও কিছু আছে বা থাকে এরকম বোঝাতে কী ধরনের সেন্টেন্স ইউজ করা হয়। যেমন দেয়ার ব্যবহার করা হয়, যে দেয়ার ইজ এ স্কুল অর দেয়ার ইজ এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, স্কুলে এতগুলো স্টুডেন্টস রয়েছে, তাহলে এক্ষেত্রে দেয়ার ব্যবহার হয়, তাহলে দেয়ার আর 200 স্টুডেন্টস ইন আওয়ার স্কুল। এই ধরনের কিছু সেন্টেন্স আমাদেরকে ধীরে ধীরে জানতে হবে, ঠিক আছে? যেগুলো জানবে না, যে সেন্টেন্সগুলো তুমি বানাতে চাইছো কিন্তু সেগুলো তুমি সেন্টেন্স বানাতে পারছো না, তুমি তোমার স্যারকে জিজ্ঞেস করতে পারো। আর যদি আমাকে মনে হয় যে আমি হেল্প লাগছি, তাহলে আমাদের অবশ্যই গ্রুপ রয়েছে, সেখানে তুমি আমাকেও জিজ্ঞেস করতে পারো, ভয়েস কল করতে পারো, মানে ভয়েস মেসেজ পাঠাতে পারো, লিখেও চ্যাটিং করতে পারো। আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, যার মাধ্যমে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারো। সেখানে আমি তোমাদের যে কোনো ডাইরেক্ট কথা বলি তোমাদের সাথে এবং তোমাদের কোনো প্রবলেম সলভ করার চেষ্টা করি, ঠিক আছে বন্ধু? তাহলে এইভাবে আমরা ধীরে ধীরে যদি একটু চেষ্টা করি, তাহলে দেখবে নিশ্চয়ই আজকে যেটা ছোট রাইটিং লিখছি, কোনো প্যারাগ্রাফ লিখতে পারছি, একদিন দেখবে তুমি এর থেকে কঠিন বা কোনো বড় কোনো টপিক নিয়ে অবশ্যই লিখতে পারবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আশা করি তোমার কাছে ভিডিওটা ভালো লাগবে বা কাজের লাগবে। সো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, এবং তার সাথে যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করো, সাবস্ক্রাইব করে বেল বাটনকে অবশ্যই দাবিয়ে দেবে। সো ডিয়ার ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও টিল দ্য এন্ড।